আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ইয়েস। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো মিস। হ্যাঁ, 11:05 বেজে গিয়েছে। আমি এখন ক্লাস শুরু করছি। কেমন? সবাই কি দেখতে পাচ্ছো? স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছো? জি। জি মিস। আচ্ছা।
আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো বাড়িতে। ভালো আছো তো সবাই? জি মিস আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছি আমাদের স্কুলের লোগো এবং আমাদের বইয়ের ছবি। সবার সামনে বইটা আছে তো? হাতে বই নিয়ে বসেছো? জি মিস Good. আচ্ছা, আমাকে সবাই তোমরা জানো। আচ্ছা, আজকে যে দেখো প্রথম অধ্যায় ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম, পার্ট 6 ও 7। গত ক্লাসে আমি স্বাধিকার আন্দোলনের আগ পর্যন্ত পড়েছিলাম। বইটা সবার সামনে আছে কিনা দেখো, 9 পৃষ্ঠায়। আর আজকে পড়বো স্বাধিকার আন্দোলন। আর পরের পাঠ হচ্ছে পার্ট 8, লাহোর প্রস্তাব ও পাকিস্তান প্রতিষ্ঠা। আচ্ছা, গত ক্লাসে আমি তোমাদেরকে এই 7টা প্রশ্ন দিয়েছিলাম। ঠিক আছে, সবাই পেয়েছিলে? গত ক্লাস যারা জি, মিস। করেছিলে? জি মিস সবাই পেয়েছিলে? আচ্ছা, আজকে আমি আরো 3টা প্রশ্ন দিব, পরবর্তীতে দিচ্ছি। আমি আগে একটু ক্লাসটা দেখে নিই, কেমন? বইটা সবার সামনে আছে? জি মিস আচ্ছা, আমি বইটাতে চলে যাই। আচ্ছা, এইখান থেকে আসো, স্বাধিকার আন্দোলন। সবার সামনে বই আছে? জি ম্যাম। আচ্ছা, দেখতে পাচ্ছ স্ক্রিনে, দেখতে পাচ্ছ সবাই? জি ইয়েস ম্যাম আচ্ছা, স্বাধিকার মানে কি? স্বাধিকার অর্থ হচ্ছে স্বাধীনতার জন্য যে আন্দোলনটা শুরু হয়েছিল, যে তারা বুঝতে পেরেছিল, বাংলার এদিককার মানুষরা বুঝতে পেরেছিল যে তারা শাসন এবং শোষণের শিকার হচ্ছে। তো যে কোনো জিনিস কিন্তু একবারে পাওয়া যায় না। দেখবা যে কোনো জিনিসের ইতিহাস শুনলে দেখবা যে তার পিছনে কতগুলো কাহিনী থাকে। তো আমাদের এই স্বাধীনতার পিছনেও অনেকগুলো ঘটনা ছিল, যার প্রেক্ষিতে ইংরেজরা আমাদের এদেশ ছাড়তে বাধ্য হয়। তো দেখো, প্রথমে আছে বাঙালিরা বিনা প্রতিবাদে ইংরেজ শাসকদের কখনোই মেনে নেয়নি। তারা যে প্রথমেই মেনে নিয়েছে তা কিন্তু না, তারা বুঝতে পেরেছিল এবং সবসময় তারা ছোটখাটো প্রতিবাদ করতে ছিল, মানে কোনো সময় তারা থেমে থাকেনি। গোটা ইংরেজ শাসনামল জুড়ে বাংলা ও ভারতে নানা প্রতিরোধ আন্দোলন হয়েছে। এর মধ্যে সর্বাগ্রে আসে 1857 সালে সিপাহী বিদ্রোহের কথা। তোমরা জানো সিপাহী বিদ্রোহ হয়েছিল, তাই না? সিপাহী বিদ্রোহ ছিল ব্রিটিশ বিরোধী প্রথম স্বাধীনতা সংগ্রাম। খুব ভেরি ইম্পর্টেন্ট। প্রথম ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামটির নাম কি? উত্তরটি হচ্ছে সিপাহী বিদ্রোহ। দীর্ঘ সময় ধরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটা কাদের কোম্পানি? ইংরেজদের। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক অর্থনৈতিক, রাজনৈতিক শোষণ, সামাজিক সাংস্কৃতিক বঞ্চনা, নির্যাতন, ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সর্বোপরি ভারতীয় সৈন্যদের প্রতি বৈষম্যমূলক আচরণ এই বিদ্রোহের প্রেক্ষাপট হিসেবে কাজ করেছে। প্রেক্ষাপট মানে পিছনে, এতগুলো ঘটনা পিছন হিসেবে কাজ করেছে। কতগুলো বিষয়? অর্থনৈতিক, রাজনৈতিক শোষণ, সামাজিক সাংস্কৃতিক বঞ্চনা, নির্যাতন, ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সর্বোপরি ভারতীয় সৈন্যদের প্রতি বৈষম্যমূলক আচরণ। বৈষম্য মানে কি? সমান আচরণ না, হ্যাঁ, সেটাকে বলা হয় বৈষম্যমূলক আচরণ। হ্যাঁ, কেউ কিছু বলবা? সাংস্কৃতিক বঞ্চনা। সাংস্কৃতিক বঞ্চনা মানে তাদেরকে তাদের সংস্কৃতি অনুযায়ী যে কাজগুলো, সে কাজগুলো তারা করতে দেয়নি। এদেশে যে সংস্কৃতি, সেই কাজটা তারা করতে দিত না, তাদের সংস্কৃতির কাজটা তারা করতে উৎসাহিত করত। ঠিক আছে? জি। আচ্ছা, বাংলায় সিপাহী হচ্ছে মঙ্গল পাণ্ডে, নামটা ইম্পর্টেন্ট, দাগ দিয়ে রাখো। এবং হাবিলদার ছিল রজব আলী, এই বিদ্রোহে নেতৃত্ব দেন। তাহলে সিপাহী বিদ্রোহে নেতৃত্ব দেন কে? সিপাহী বিদ্রোহে নেতৃত্ব দেন বাংলার সিপাহী মঙ্গল পাণ্ডে। আর তার হাবিলদার হচ্ছে তার নাম না, তার একটা পোস্টের নাম, পদবীর নাম। ঠিক আছে? রজব আলী এই বিদ্রোহে নেতৃত্ব দেন।
সিপাহীদের এই বিদ্রোহে ভারতবর্ষের অন্যান্য অঞ্চলের স্বাধীন চেতা শাসকরাও যোগ দেয়। নাম শুনেছে একটা জায়গার নাম ঝাঁসি, তার রানী ছিল মানে একজন মহিলা লক্ষ্মীবাই। মহারাষ্ট্রের একজন রাজা ছিল তাতিয়া টোপি, এরকমই কয়েকজন। দিল্লির বাদশাহ বাহাদুর শাহ জাফরে এদের সমর্থক ছিলেন। কিসের সমর্থক ছিলেন? যে সিপাহী বিদ্রোহের সমর্থক ছিলেন। এটুকু বুঝতে কারো অসুবিধা আছে? নো ম্যাম। আচ্ছা, এরপরে আসি আমরা 1905-এর বঙ্গভঙ্গকে কেন্দ্র করে গোটা বাংলায় নানা আন্দোলন শুরু হয়। এর মধ্যে রয়েছে স্বদেশী আন্দোলন, বয়কট আন্দোলন। বয়কট মানে বুঝো যে তাদেরটা নিব না, বয়কট, ঠিক আছে, বয়কট করবে। স্বরাজ, স্বরাজ মানে নিজেরাই রাজা থাকবে, এবং সশস্ত্র আন্দোলন, নিজেদের অস্ত্র নিজেরাই ব্যবহার করবে, সশস্ত্র আন্দোলন। তাহলে এর মধ্যে কি কি ছিল? গোটা ভারতে যে আন্দোলন শুরু হয় 1905 সালের পর থেকে, এর মধ্যে 4টা আন্দোলন দেখো: স্বদেশী আন্দোলন, বয়কট আন্দোলন, স্বরাজ এবং সশস্ত্র আন্দোলন। স্বদেশী আন্দোলনের মধ্য দিয়ে বিলেতি পণ্য, শিক্ষা বর্জন এবং দেশীয় পণ্য এবং শিক্ষা প্রচারের মতো আরো নানাবিধ কর্মসূচি নেওয়া হয়। তার মানে বিলেতি পণ্য বর্জন করছে, তারা বিদেশি কাপড় চোপড় পরবে না, বিদেশি শিক্ষাও অর্জন করবে না, তারা কি করবে? দেশীয় পণ্য ব্যবহার করবে এবং দেশীয় শিক্ষা গ্রহণ করবে, এরকম কর্মসূচি নেওয়া হয়। এসব আন্দোলনের মধ্য দিয়ে এদেশের অধিকাংশ মানুষের মধ্যে দেশপ্রেম জেগে ওঠে এবং তারা ঐক্যবদ্ধ হয়। ঐক্যবদ্ধ হওয়া মানে কি? একসাথে একতাবদ্ধ হয়। শিক্ষিত যুব সম্প্রদায়ের মধ্যে গড়ে ওঠে সশস্ত্র বিপ্লবী আন্দোলন। বিপ্লব মানে কি? আন্দোলনমুখী তারা আন্দোলন, তারা খুব বিপ্লবী হয়ে উঠেছিল। বিপ্লবী মানে কি? প্রতিবাদী। সশস্ত্র এই বিপ্লবী তৎপরতা অল্প বিস্তর উত্থান পতনের মধ্যে 1930-এর দশক পর্যন্ত টিকে ছিল। সেই দেখো তখন থেকে 1857 সাল থেকে 1930 সাল পর্যন্ত কিন্তু এরকম আন্দোলনগুলো কখনো বেড়েছে, কখনো কমেছে, সেজন্য বলছে উত্থান পতনের মধ্য দিয়ে 1930-এর দশক পর্যন্ত টিকে ছিল। এদের মধ্যে যারা ছিল, নাম শুনেছো কিনা তোমরা জানি না, ক্ষুদিরাম বসু নাম শুনেছো? এদের মধ্যে রয়েছেন ক্ষুদিরাম, বাঘা যতীন, মাস্টারদা সূর্য সেন এবং প্রীতিলতা ওয়েদ্দেদার, ইনি একজন মহিলা প্রমুখ বিপ্লবীরা। এরা কি করত? গোপনে গোপনে ইংরেজদের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করত। এরা প্রত্যেকেই দেশের জন্য আত্মাহুতি দিয়েছেন, জীবন দিয়েছেন। প্রীতিলতা ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ। ভেরি ইম্পর্টেন্ট, কে ছিলেন? প্রীতিলতা ওয়েদ্দেদার। পাশাপাশি বাংলা সহ ভারতব্যাপী জাতীয় পর্যায়ে চলেছিল নানাবিধ নিয়মতান্ত্রিক ও জাতীয়তাবাদী আন্দোলন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অসহযোগ আন্দোলন, খেলাফত আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন ইত্যাদি। জাতীয় পর্যায়ে এসব আন্দোলনে যুক্ত বাঙালি নেতাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন নেতাজি সুভাষ বসু, নামগুলো মনে রাখতে হবে কারা ছিলেন: চিত্তরঞ্জন দাস, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক প্রমুখেরা। মনে রাখতে হবে অন্যান্য কারণ থাকলেও নানা ধরনের ধারাবাহিক এসব আন্দোলন ও সংগ্রামের চাপেই ব্রিটিশরা এদেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিল। মানুষকে অপমান করতে করতে একসময় কি হয়? তারা অনেক বেশি অপমানিত বোধ করে, তাদেরকে বারবার এরকম করা হচ্ছে, ভারত ছাড়ো, এদেশ ছাড়ে না কেন, তাদেরকে পিটাও, এই যে ধরনের কথাগুলো বলতে বলতে একসময় তারা বাধ্য হয় আমাদের দেশটাকে ছেড়ে যেতে। কথা বুঝতে পেরেছো? এ প্রসঙ্গে একটু বলে নেই, তোমাদের এখানকার মধ্যে ক্লাস 8-এর বই পাও না এরকম কে কে আছো? নতুন আমি বই পাইনি। আচ্ছা, যে বই পাও না, তুমি কি মেসেজ পেয়েছো আজকে বই দেয়া হবে? আচ্ছা, তাহলে তোমরা 12টার পরে ক্লাস করে স্কুলে আসবা, বই নিয়ে যাবা, ঠিক আছে? মানে আমি ভুলে যাবো দেখে আগে বলে দিলাম। আচ্ছা, এবার আসি পার্ট 8-এ, লাহোর প্রস্তাব ও পাকিস্তান প্রতিষ্ঠা। বাংলা তথা ভারতব্যাপী জাতীয়তাবাদী আন্দোলনের ব্যাপক প্রসারে ভীত ইংরেজ শাসকরা শাসনতান্ত্রিক নীতি এবং কর্মকাণ্ডে নানাভাবে ভাগ করো শাসন করো নীতির প্রয়োগ ঘটাতে থাকে। এই যে গত ক্লাসে পড়েছিলাম না, ভাগ করো শাসন করো নীতি কি? দেশটা যেহেতু অনেক বড়, তারা শাসন কার্যের সুবিধার জন্য তারা এই কাজটা করেছিল। একটু আমি ফোনটা রিসিভ করে নিই, হ্যাঁ দেখি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ,
জি জি জি, হ্যাঁ হ্যাঁ, জি জি জি, হ্যাঁ আমি স্কুলে যাবো, 11:30টার দিকে আসি। আপনি স্কুলে কখন আসবেন? আচ্ছা ঠিক আছে, ওকে, হ্যাঁ হ্যাঁ থাকবো থাকবো, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা। আচ্ছা একটু দেখে নি এবার, ভাগ করো শাসন কর নীতি এর আগে পড়েছিলাম, মনে আছে সবার? আচ্ছা, ইতোপূর্বে বঙ্গভঙ্গকে কেন্দ্র করে বাংলায় হিন্দু মুসলমান নেতৃত্বের মধ্যে যে বিভেদের সৃষ্টি হয়েছিল তা ইংরেজদের প্ররোচনা মানে কি, তারা উৎসাহিত করেছিল, মানে তাদেরকে সাহায্য সহযোগিতা করেছিল, ক্রমশ প্রত্যক্ষ রাজনৈতিক দ্বন্দ্বে রূপ নিতে থাকে। হিন্দু মুসলমানদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করে দিয়েছিল। দেখবো অনেকে কি করে, একটা গন্ডগোল হলে দুইজনের মধ্যে দ্বন্দ্ব শুরু করে দেয়, দিয়ে তারা দুইজন গন্ডগোল করুক আর নিজেরা নিজেদের সুবিধাটা ফায়দাটা লুটতে থাকে। দেখেছো এরকম বাস্তবের কাহিনী দেখেছো? জি মিস। হ্যাঁ ঠিক একই রকম তারা এই কাজটা করেছিল, হিন্দু মুসলমানদের মধ্যে আননেসেসারি একটা দ্বন্দ্ব শুরু করে দিয়েছিল, দিয়ে নিজেরা নিজেদের ফায়দাটা লুটছিল ইংরেজরা। উল্লেখ্য এক্ষেত্রে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের উচ্চবিত্ত অবাঙালি, তারা বাঙালি ছিল না, হিন্দু এবং মুসলমান নেতৃত্বের ক্ষমতা কেন্দ্রিক স্বার্থ বুদ্ধি অনেকটা দায়ী ছিল। তখন তারা স্বার্থ দেখছিল যে আমরা কিভাবে নেতা হতে পারি, ঠিক আছে। ফলে চলমান জাতীয়তাবাদী রাজনীতিতে ধর্মীয় তথা সাম্প্রদায়িক মেরুকরণ ঘটতে থাকে। সাম্প্রদায়িক মানে কি বুঝো? মানে হিন্দু মুসলমান নিয়ে একটা তারা দ্বন্দ্ব তৈরি করেছে, এটাকে বলা হয় সাম্প্রদায়িকতা। কিন্তু একটা দেশ কিন্তু সাম্প্রদায়িক ভাবে কখনোই এগিয়ে যেতে পারে না, সেটা আমরা প্রমাণ পরেরটাতে পাচ্ছি। দেখো আরো, ক্রমশ কংগ্রেস হিন্দু সম্প্রদায় এবং মুসলিম লীগ মুসলমানদের রাজনৈতিক দল হিসেবে পরিগণিত হতে থাকে। তাহলে হিন্দু সম্প্রদায়ের জন্য কোন দল ছিল? কংগ্রেস। আর মুসলিম লীগদের মুসলমানদের জন্য ছিল মুসলিম লীগ। কথা বুঝতে পেরেছো? মুসলমানদের জন্য ছিল মুসলিম লীগ, যদিও কংগ্রেসে অনেক বড় মাপের মুসলমান নেতা ছিলেন, ঠিক আছে। যা হোক, বিভেদের রাজনীতির ফলে হিন্দু মুসলমান নেতা এবং সম্প্রদায়ের মানুষের মধ্যে লাহোর প্রস্তাবের ধারণায় কাজ করতে থাকে। লাহোর প্রস্তাবে কি ছিল? 1940 সালে উত্থাপিত লাহোর প্রস্তাবে ভারতের সংখ্যাগরিষ্ঠ মুসলমান অধ্যুষিত এলাকাগুলো নিয়ে রাষ্ট্রসমূহ গঠনের কথা বলা হয়েছিল। 1940 সালে একটা কথা বলা হয়েছিল, যেটা যে মুসলমানদেরকে নিয়ে একটা রাষ্ট্র গড়ে উঠুক আর হিন্দুদেরকে নিয়ে একটা রাষ্ট্র গড়ে উঠুক, ঠিক আছে। কত সালে এটা বলা হয়েছিল? 1940 সালে। 1940 সাল। আচ্ছা, যার ভিত্তিতে 1947 সালে ভারতবর্ষ ভাগ হয়ে ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। সেই সাথে অবসান ঘটে প্রায় 200 বছরের ইংরেজ শাসনের। 200 বছর না, কত বছর হয় জানো তো? 190 বছর, তাই না? 1757 থেকে 1947, তাই না? আচ্ছা, ভারত বিভক্তির সাথে সাথে বাংলাও দুটি ভাগে বিভক্ত হয়। মুসলমান অধ্যুষিত বাংলা পাকিস্তানের সাথে যুক্ত হয়, আর হিন্দু অধ্যুষিত পশ্চিম বাংলা ভারতের সাথে যুক্ত হয়। কিন্তু বড় মাপের নেতারা চেয়েছিলেন বাংলা একসাথে যুক্ত হোক, তাহলে সুবিধা হতো। কথা বলছো কেউ? মিস আমাদের দুইজন ফ্রেন্ড না এখনো ওয়েটিং রুমে আছে, অনেকেই আছে, আমি আবার অ্যাডমিট করে নিচ্ছি, অসুবিধা নেই। বারবার এটা করতে গেলে ক্লাসের সময়টা রেগুলারিটি মেনটেন করতে হবে, ঠিক আছে, টাইমটাকে অবশ্যই মেনটেন করতে হবে। আচ্ছা দেখি এবার, তবে এভাবে বাংলা ভাগ করাকে বাংলার কংগ্রেস ও মুসলিম লীগের হিন্দু মুসলমান নেতারা একইভাবে মেনে নেননি, ঠিক আছে। মেনে নেননি যারা, তাদের নামটা দেখো। শরৎ বসু ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী চেষ্টা করেছিলেন অখণ্ড বাংলা প্রতিষ্ঠা, বাংলা নামে যেগুলো ছিল তাদেরকে একসাথে করার চেষ্টা করেছিলেন, কিন্তু সে প্রচেষ্টা সফল হয়নি। ব্রিটিশ অধীনতা থেকে মুক্তি পেল, আমরা কিন্তু ব্রিটিশদের অধীনতা থেকে মুক্তি পেয়েছিলাম, তারপর আমরা পড়লাম কাদের ফাঁদে? পাকিস্তানিদের ফাঁদে। মুক্তি পেল, তা পূর্ব বাংলা জনগণের প্রকৃত স্বাধীনতা হয়ে উঠতে পারেনি। এবার দেখো,
পাকিস্তানের শাসক গোষ্ঠী পূর্ব বাংলার জনগণের উপর পরাধীনতা চাপিয়ে দেয়। প্রকৃতপক্ষে 1947 সালের 14ই আগস্টের পর থেকেই পূর্ব বাংলার জনগণকে প্রকৃত স্বাধীনতার জন্য নতুন করে আন্দোলন শুরু করতে হয়। তাই না? আমরা জানি নতুন করে আন্দোলন শুরু হয়, তখন তারা চেয়েছিল বাংলাকে, আমাদের বাংলা ভাষীদেরকে উর্দু ভাষায় কথা বলানোর জন্য, তাই না? এই ধরনের ব্যাপারগুলো তোমরা তো জানো পরেরটা, এবং পরের অধ্যায়ে আমাদের এই সম্পর্কে বলা হয়েছে। তো মেয়েরা দেখো, আজকে কিন্তু অধ্যায় শেষ হলো, ঠিক আছে? এই পর্যন্ত পড়ার মধ্যে আমাদের একটু নামগুলো মনে রাখতে হবে, কোন আন্দোলন কখন হয়েছিল সেগুলো সম্পর্কে একটু আমাদের মনে রাখতে হবে। তো মনে রাখার জন্য আমাদের কাজটা হচ্ছে প্রতিদিন একবার করে একটু পড়া, ঠিক আছে? এবং এই ঘটনাগুলোকে লিখে লিখে রাখা, যে কোন আন্দোলনটা কি, কে কে ছিল। বুঝতে পেরেছো? আচ্ছা, এখান থেকে দেখো আমি একটু প্রশ্ন দিয়েছি। এটা তো 7টা প্রশ্ন গত ক্লাসে ছিল, আজকের জন্য দেখো এই প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ? জি মিস। আচ্ছা, এই প্রশ্নগুলো একটু লিখে নিবা। যে কারা অবাধে মুক্ত মনে জ্ঞান চর্চার ধারা তৈরি করেন? দেখতে পাচ্ছ? আচ্ছা, নামগুলো দেখো, ডিরোজিও, বিদ্যাসাগর প্রমুখ অবাধে, অবাধে মানে কি? বিনা বাধায় মুক্ত মনে জ্ঞান চর্চার ধারা তৈরি করেন। আচ্ছা, কাদের হাতে বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশ ঘটে? উত্তরটা দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, মাইকেল মধুসূদন দত্ত এবং রবীন্দ্রনাথের হাতে বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশ ঘটে। এছাড়া মীর মোশাররফ হোসেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলামের অবদানও ব্যাপক। মানে আমি কিন্তু তোমাদেরকে এরকম প্রশ্নের ধারাটা দেখিয়ে দিয়েছি, তোমরা এইভাবে প্রশ্নগুলো তৈরি করে নিলে, উত্তরগুলো মনে রাখলে দেখবা পড়াটা খুব দ্রুত মনে থাকবে। দেখতে পাচ্ছ? জি মিস। তোমরা কি স্ক্রিনশট নিচ্ছ নাকি লিখছো? ম্যাম লিখছি। শর্ট নিয়েছি। আচ্ছা, ব্রিটিশ, তারপরে লাস্ট প্রশ্ন যেটা দিয়েছি, ব্রিটিশ বিরোধী আন্দোলনের চূড়ান্ত বীজ রোপিত হয়েছিল কোন পরিকল্পনার পিছনে? দেখো লাস্ট উত্তরটা দেখে দিয়েছি, ব্রিটিশ বিরোধী আন্দোলনের চূড়ান্ত বীজ রোপিত হয়েছিল 1905 সালে বঙ্গভঙ্গ পরিকল্পনার পিছনে। আচ্ছা, এরপরে দেখো, এগুলো তো গত ক্লাসে ছিল, ভাগ কর, শাসন কর নীতি, এগুলো তো তোমরা পেয়েছিলে গত ক্লাসে যারা করেছো। আচ্ছা, এরপরে দেখো সৃজনশীল প্রশ্ন, একটা বাড়ির কাজ দিয়েছি। বাড়ির কাজে দেখো আমি দুটো প্রশ্ন তো অবশ্য লিখেও দিয়েছি, এটাও তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। দেখতে পাচ্ছ? জি মিস। জি মিস। দেখো ঘটনাটা দেখো, জনাব আমিনুল ঢাকার আজিমপুর মুসলিম এতিমখানায়, যে আমাদের স্কুলের কাছাকাছি না মুসলিম এতিমখানাটা? জি মিস। জি মিস। যারা দেখেছো তারা তো দেখেছো, যারা দেখোনি তারা একদিন দেখে যাবা। এতিমদের মাঝে পোশাক বিতরণ করতে যান, ঠিক আছে? সেখানে তিনি দেখতে পান একটি সুসজ্জিত বাগান। এতিমখানা কর্তৃপক্ষের নিকট জানতে পারেন যে এ বাগানে বসেই ঐতিহাসিক লাহোর প্রস্তাব, মানে যে 1940 সালের কথা বলা হচ্ছে, প্রস্তাবের খসড়া তৈরি হয়েছিল। খসড়া মানে কি? রাফ। যা পাকিস্তান প্রস্তাব হিসেবে সমালোচিত হলেও বর্তমান স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় এ প্রস্তাবের ফসল। কথা বুঝতে পেরেছো? যে তখনই কিন্তু লাহোর প্রস্তাবে বলা হয়েছিল যে বাংলাগুলোকে নিয়ে একটা রাষ্ট্র করা হোক। তো এখন দেখো লাহোর প্রস্তাব কবে উত্থাপিত হয়? লাহোর প্রস্তাবের মূল কথা নিজের ভাষায় বুঝিয়ে লেখো। গ নাম্বার দেখো, এতিমখানার বাগানে বসে রচিত লাহোর প্রস্তাব যেভাবে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় সহায়তা করেছিল তা ব্যাখ্যা করো। আর লাহোর প্রস্তাব কি পাকিস্তান প্রস্তাব ছিল না, উদ্দীপকের আলোকে উক্তিটির যথার্থতা যাচাই করো। তোমাদের সুবিধার জন্য দেখো আমি দুইটা প্রশ্ন তো লিখে দিয়েছি, যেটা তোমরা জানো 1940 সালে ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয়। আর খ নাম্বারটা হচ্ছে
আঞ্চলিক স্বাধিকার, আত্মনিয়ন্ত্রণের অধিকার ও সার্বভৌমত্ব অর্জনে ছিল লাহোর প্রস্তাবের মূল বক্তব্য। একটি রাষ্ট্রের সংবিধানে এসব বিষয় যেমন সংখ্যালঘুদের ধর্মীয়, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রশাসনিক অধিকার এবং স্বার্থ রক্ষার বিধান যথাযথভাবে রাখার পক্ষে মত প্রকাশ করা হয়। নিয়েছো তোমরা, লিখেছো? জি জি মিস। মিস। সাদিয়াকে এখন সে ওয়েটিং রুমে। আচ্ছা, নেওয়া হয়েছে তাই না? জি মিস। আচ্ছা, এখানে বুঝতে কারো অসুবিধা আছে? নো মিস। নো মিস। নো মিস। বুঝতে কারো সমস্যা নাই তো, তাই না? নো আচ্ছা, এখান থেকে তোমাদেরকে আমি মোট কয়টা প্রশ্ন তোমরা নিজেরা লিখেছো বলো তো? এই যে ছোট ছোট প্রশ্নগুলো প্রথম অধ্যায় থেকে কেউ কি লিখেছো? ম্যাম 10টা। 10টা মাত্র? 10টা। জি মিস আমি লিখেছি। আচ্ছা, মাত্র 10টা, তাই না? তোমরা প্রতিটা পার্ট থেকে পার্ট ওয়াইজ তোমরা একটু লিখবা, ছোট ছোট প্রশ্ন করে উত্তরগুলো লিখবা, তাহলে কি হবে, মনে থাকবে। ঠিক আছে? কমপক্ষে এই প্রথম মানে অধ্যায় থেকে 50টা প্রশ্ন আমাকে দেখাবা স্কুল খোলার পরে। লিখে ওকে রাখো, মিস। লিখে রাখো, স্কুল খোলার পরে আমাকে 50টা প্রশ্ন দেখাবা। ম্যাম আচ্ছা, ম্যাম অধ্যায় 1 থেকে? অধ্যায় 1 থেকে, পুরাটা থেকে। মোট পার্ট আছে জি। 8টা। ঠিক আছে? হ্যাঁ, এসডব্লিউ টা। আর এই যে প্রতিদিন যে এসডব্লিউ গুলো দিচ্ছি সেগুলো কিন্তু করে রাখবা। জি মিস। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল মিস বলো। মিস, আমরা কি স্কুলে যে 12টার যে ক্লাস আছে ওইটা করে তারপরে যাব? হ্যাঁ, সেটা গেলেই তো ভালো হয়, তাই না? হ্যাঁ। কারণ আচ্ছা, যে মিস, বলো। স্কুল কবে খুলবে? এই বোকা, আমি বলতে পারবো? আমি বলতে পারবো এটা? আমার যদি খোলার ইয়ে থাকতো তাহলে তো আমি বলে দিতাম। আচ্ছা, বলো। আজকে হোমওয়ার্কে যে 50টা জ্ঞানমূলক হোমওয়ার্ক হ্যাঁ, এগুলো আর আর ওই যে সৃজনশীল প্রশ্নের গ আর ঘ, যে সৃজনশীল প্রশ্নটা দেখেছো না, গ ঘ দেখতে পাচ্ছ? জি মিস। জি মিস। হ্যাঁ, জি এই জি প্রশ্নগুলো, এটা আজকে তারিখটা দিবা, আজকে কয় তারিখ? 24 তারিখ। 24 তারিখের ডেট দিয়ে করবা, ঠিক আছে? ওকে মিস। ওকে তাহলে মিস। শোনো, একটা কথা বলি, তোমাদের প্রথম অধ্যায় কিন্তু শেষ হলো, জি মিস। তাই না? দেখো, এরকম করে অনলাইন হোক আর যেভাবে হোক, আমরা জুমে ক্লাস করে হোক, আমাদের কিন্তু অধ্যায়টা শেষ হলো। আর যদি ক্লাসটা একেবারেই না হতো তাহলে কিন্তু আমরা এই একটা অধ্যায় থেকেও পিছিয়ে পড়তাম, ঠিক না? জি মিস। আচ্ছা, দেখো, পরের দিন আমরা দ্বিতীয় অধ্যায়টা শুরু করব, ঠিক আছে? তো আমি তোমাদের জন্য একটু বলে রাখি, আমি হয়তো তোমাদের গ্রুপেও মেসেজ দিয়ে রাখবো, আগামী বুধবার হচ্ছে 3 তারিখ হয়। দেখো ক্যালেন্ডারে, আগামী বুধবার হচ্ছে 3 তারিখ হয়, তাই না? জি মিস। জি মিস। 3 তারিখের ক্লাসটা যদি মনে করি স্কুল যদি খুলে যায়, 28 তারিখ পর্যন্ত তো সরকার বন্ধই রেখেছে, যদি কোনো কারণে স্কুল খুলে না যায়, হ্যাঁ, যদি স্কুল আবার বন্ধ দেয়, আমার কথা একটু শেষ করে নিই, তাহলে 3 তারিখের ক্লাসটা আমি 4 তারিখে একই সময় নিব। ওকে মিস। আমার কথা বুঝতে পেরেছো? এই যে আজকে যে এখন 66 জন পর্যন্ত আছো, 66 জন তো শুনলেই, আর আমি বাকি সবার জন্য আমি গ্রুপে জানিয়ে দিচ্ছি, সমস্যা নাই। তো আমি এই 3 তারিখের ক্লাসটা ইনশাআল্লাহ 4 তারিখে নিব। ওকে? ওকে মিস। আচ্ছা, আজকে পড়ায় কোনো কারো সমস্যা আছে? কয়টার বাজে নেবেন? এই যে একই সময় 10টার সময় ক্লাস শুরু হওয়ার কথা, 10টায় নিব। ওকে মিস। বুধবারেরটা আমি বৃহস্পতিবারে নিব। ওকে। ওকে মিস। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে আজকে পড়ায় দেখো তো কোনো কি বোঝার তো অসুবিধা নেই। আসলে ইতিহাসমূলক বিষয়গুলো একটু আমাদেরকে বারবার পড়তে হয়, পড়লেই মনে থাকে, না পড়লে কিন্তু মনে থাকে না, ঠিক না? জি মিস। এই জিনিসগুলো একটু বারবার পড়বো, আর আমরা প্রতিদিন একটু করে, যদি একদিনে কিন্তু কেউ 50টা প্রশ্ন করতে যেও না, তাহলে কি হবে, কোনোটাই মনে রাখতে পারবা না। তোমরা যদি প্রতিদিন, এই আমি বৃহস্পতিবার পর্যন্ত সময় দিয়েছি, প্রতিদিন যদি 10টা করে প্রশ্ন প্রতিদিন লেখো পাঠগুলো থেকে, তাহলে কি হবে যেন, পড়াটা মনেও থাকবে। আমার কথা বুঝতে পেরেছো? জি মিস। জি মিস। প্রতিদিন কি করবা, 10টা করে প্রশ্ন লিখবা, আর এই যে এরকম করে প্রশ্ন লিখবা, আমি যেভাবে লিখি, আর উত্তরটা লিখবা, তাহলে দেখবা তোমাদের মনে থাকবে। কারণ মনে রাখাটা একটা বিষয় আছে।
ঠিক আছে? জি মিস। জি মিস। আচ্ছা, জি, আজকে পড়ায় miss. কারো কোনো সমস্যা নাই তো? না মিস। No, miss. No, miss. আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে এখন করতে পারো, বলো। নো মিস আচ্ছা নেই। মিস, ওই যে আইসিটি প্রশ্ন দেওয়ার কথা ছিল আজকে। না, আমি প্রশ্ন তো তোমাদের গ্রুপে কে যেন দিয়ে দিয়েছে, গ্রুপটা তো আমি দেখলাম গ্রুপে কেউ দিয়ে দিয়েছে, গ্রুপটা কে? জি মিস, গ্রুপে ওই যে দিয়ে class- দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি তো মনে করো একটা ক্লাসে ও- পড়ায় তো আরেকটা ক্লাস করানো Hello? যায় না, তাই না? তো তোমাদের গ্রুপটা কি ফলো করো না, যে বলছো প্রশ্ন করছো যে? না মিস, ওটা তো সেকেন্ড ক্লাসে ছিল। মিস, ওটা সেকেন্ড ক্লাসে প্রশ্ন ছিল, ফার্স্ট ক্লাসে যেগুলো প্রশ্ন দিয়েছিলেন ওগুলো দেয়নি। দেয়নি? তাহলে যে ওইটা দিয়েছে ইউটিউবে আছে। ওটা ইউটিউবে চ্যানেল থেকে দেখে নিবা, অথবা তোমরা ইয়ে থেকে দেখে নিও, ওই যে যে প্রশ্ন করেছে দিয়েছিল তাকেই বলো আবার প্রশ্ন দিয়ে দিবে, দিয়েছে। ঠিক আছে? জি মিস। হুম। আজকের পড়ায় কারো কোনো Miss. সমস্যা আছে বলো তো একটু? না মিস। No, miss. মিস বলো বলো, শুনতে পাচ্ছি। আমি তো এখনো গ্রুপে অ্যাড নেই। গ্রুপে অ্যাড হয়ে নিও, গ্রুপে অ্যাড হয়ে নিও। ফেসবুকের অ্যাকাউন্ট দিয়ে আমি কাউকে বল- রিকোয়েস্ট দিলে সে অ্যাকসেপ্ট করলে তোমাকে দেখবে অ্যাড করে নিবে। জি মিস। কারণ কারোর ফেসবুক আইডি আমি তো জানি না, তো বললে একটু ভালো হতো। চ্যাট বক্সে লিখে দাও। চ্যাট বক্সে লিখে দাও। যারা ক্লাস করছো তারা রেগুলার করছো, আর যারা করে না তারা কিন্তু করছেই না, ঠিক আছে? তোমরা টোটাল স্টুডেন্ট প্রায় 120-22-24 জন, কিন্তু আমরা স্টুডেন্ট পাচ্ছি যে এখন পার্টিসিপেন্ট দেখো অনেকে লিভ হয়ে গিয়েছে 59 জন, 60 জন, 65 জন এরকমই থাকছো। বাকিরা কি ক্লাস করছে নাকি করছে না তাদের সম্পর্কে আমরা জানতেও পারছি না। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, ঠিক আছে? আজকে ক্লাস শেষ করি, কেমন? জি, miss. আসসালামু আলাইকুম মিস। মিস আসসালামু Assalamu alaikum. সবাই আমার সাথে আসসালামু টাকা দিও, আলাইকুম, সবাইকে মিস। ধন্যবাদ, alaikum. আল্লাহ হাফেজ। আসসালামু Allah আলাইকুম। Hafiz. ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম Miss, আসসালাম। assalamu alaikum.